38-এ যে ক্লাস আছে আজকে, এটা জিরান্ড ফরমেশন আছে, এরপরে বোধহয় ইনফিনিটিভ এবং পার্টিসিপেল ইত্যাদি জিনিসগুলো আসে। এই টার্মগুলো আগে যেভাবে পড়ানো হয়েছে বেসিক্যালি ওই 9A বা 9A 10A ওই জায়গায় যে প্রেজেন্ট ফার্স্ট ফিউচার পার্টিসিপল জিরান্ড ইনফিনিটিভ এই জিনিসগুলো ছিল, এইগুলো যে ক্লাস ছিল সেগুলো মেইনলি হলো ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য। তো ওটা ওই ওভারঅল ট্রান্সলেশন করা এইসব কাজের জন্য। এখানে যে তার থিওরিটিক্যাল জায়গাগুলো পড়তে হবে, যে কীভাবে ফরমেশনগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ সেই রকম। তো এখানে কোশ্চেন কীরকম আসতে পারে স্যাম্পল দেয়া আছে। রাইট এ শর্ট নোট অন জিরান্ড ইন পালি। পালিতে জিরান্ড সম্পর্কে লিখতে হবে। এখানে বেসিক্যালি ওই ত্বা তুন যে প্রত্যয়গুলো আছে সেইগুলো, খাদিত্বা খাদিয় এই যে প্রত্যয়গুলো তার ফরমেশন। এক্সপ্লেন দ্য ফরমেশন অফ জিরান্ড ইন পালি উইথ সুইটেবল এক্সাম্পলস। পালিতে জিরান্ডের যে ইয়ে আছে সেগুলো সুইটেবল এক্সাম্পল সহ দেখাতে বা ব্যাখ্যা করতে বলেছে। আর একটা এক্সপ্লেন পূর্বকালে কত্তুকানম ত্বা ন তু ন ত্বা বা, এইটা একটা সূত্র আছে ব্যাকরণে, এটি পরেই বাংলায় প্রথমে লেখা হচ্ছে। তো এই যে সূত্রটি আছে পালিতে, এটাই এই জিরান্ডকে রিপ্রেজেন্ট করছে। তো বেসিক্যালি জিরান্ড সম্পর্কে লিখতে বলছে, জিরান্ড কীভাবে ফরমেশন হয় বা এই সূত্রটি ব্যাখ্যা করার জন্য বলেছে। কোশ্চেন মোটামুটি ভালোই এসেছে। স্টিল 19-এর পরে যেগুলো আছে ওগুলো দেখে নেবে যে এসেছে কিনা। 19 থেকে 23, মানে 19, 20, 21, 22, 23 তার মধ্যে প্রিভিয়াস ইয়ার কতটা এসেছে, এবারের জন্য এটা যথেষ্ট ইম্পর্টেন্ট। তো এই যে খাদিত্বা মানে খেয়ে বোঝায়, এটা ভার্ব আছে, পালি যে ধাতু তার সাথে ত্বা যোগ হচ্ছে দিয়ে খেয়ে এই অর্থ বোঝাচ্ছে। এই যে ফরমেশনগুলো পালিতে কীভাবে সেটা দেখা হবে। ফার্স্ট এখানে সূত্রটা দেওয়া হয়েছে, পূর্ব কালে কত্তুকানং তুন ত্বান তা বা। এখানে এটা এদিক ওদিক হয়েছে, ত্বান বা তুন কোশ্চেনে যেরকম থাকবে সেটা আগে দিতে হবে। ত্বানটা আগে আছে তো এটা আগে ধরা হবে। আচ্ছা, এখানে এটার মিনিং বলছে পূর্বকালে, এটা একটা শব্দ, পূর্বকাল অর্থে বা পূর্বকাল, হ্যাঁ অর্থে। তারপরে হচ্ছে এখানে সন্ধি হয়েছে এককত্তুকান। এককত্তুকান মানে হচ্ছে এক, কত্তু মানে হচ্ছে কর্তৃ, যে শব্দ হয় কর্তৃক, এক কর্তৃক, আনং মানে নরানং মানুষদের, এক কর্তৃকদের। এখানে বলছে পূর্বকাল অর্থে একই কর্তা আসে এই রকম ধাতুর পরে কি হয় না, এই তুন ত্বান ত্বা এই প্রত্যয়গুলো হয়। তো এইখানে এবার এই কথাটাকে পালিতে বলা হচ্ছে যে পূর্বকালে এককত্তুকানং ধাতুনং অন্তে, এক কর্তা বিশিষ্ট ধাতুগুলির শেষে তুন ত্বান ত্বা প্রত্যয়া হন্তি, এই তিনটি প্রকারের প্রত্যয় হয়। এতে ত্বাদি প্রত্যয়ন্তা, এই যে ত্বা ইত্যাদি প্রত্যয়ান্ত শব্দ যেগুলো আছে, মানে এই প্রত্যয়গুলো যে শব্দের অন্তে আছে সেইগুলো পূর্বকালিকাতি উচ্চন্তি, এগুলোকে পূর্বকালিক বলা হয়। যথা যেমন সো ইত সুত্বা সুত্বান বা সৌতুন অমূত্র কথায়তি। সো মানে সে, ইত মানে হচ্ছে এখান থেকে, সুত্বা মানে শুনে, অমূত্র মানে অন্য জায়গায়, কথায়তি মানে বলে। এইখানে এই যে সুত্বা এটা একটা ক্রিয়াপদ, আর কথায়তি এটা একটা ক্রিয়াপদ। সে এখান থেকে শুনে ওখানে বলে, এই শুনে, সে এখান থেকে শুনে, এই যে শুনে যে অসমাক্রিয়া ক্রিয়া,
এর কর্তাকে সো, কথায়তি বলে, এটাও তো সে। তাহলে এই যে দুজনেই বলছে, এই মানে দুটো ক্রিয়ারই কর্তা হচ্ছে একজন, তাহলে এই যে দুটো ক্রিয়া সুখ বা শুনে বা কথায়তি বলে, এই দুটোরই একটাই কর্তা। সুতরাং এই যে দুটো ক্রিয়াপদ আছে এটা হচ্ছে একক কর্তৃক, একই কর্তা আছে যা। এইবার বলছে এই দুটোর মধ্যে যেটা পূর্বকালে সংঘটিত হচ্ছে, এখানে আগে তো শুনছে তারপর তো বলছে, তা শোনার কাজটা আগে। যখন দুটোর একই কর্তা, আর যেটা পূর্বকালে সংগঠিত হচ্ছে সেইটির জন্য এই ত্রাণ টুন প্রত্যয়গুলো তৈরি হয়। এখান থেকে শুনে ওখানে বলছে সু হচ্ছে ধাতু, তারপরে সুত্রা হলো, পান হতে পারে, পানো জায়গাটা হচ্ছে অর্তুন, তিনটে তরুরূপে সো ইত খাদিত্বা বা সো খাদিত্বা বিদ্যালয়ং গচ্ছতি, সো খাদিত্বা সে খেয়ে, আর সো গচ্ছতি সে যায়, এই দুটো ক্রিয়ারই একজন কর্তা সে, কিন্তু খাওয়ার কাজটা আগে হচ্ছে, এই জন্য খাদিত্বা বা খাদিত্বান খাদিতুন এই রূপগুলো হচ্ছে। এইটা হলো এই সূত্রের অর্থ। এবার বলছে যে ত্বা প্রত্যয়ন্ত শব্দা, পা প্রত্যয়ন্ত যে শব্দগুলো আছে, এবং নিঃপজ্জন্তে, এবং মানে এইরকমভাবে নিঃপজ্জন্তে ইজুয়াল টু নিঃপজ্জন্তি, এটা হচ্ছে পরস্ময়ী পদ, এটা হচ্ছে আত্মনেপদের ফরমেশন আছে। এটা আই থিঙ্ক 20 ক্লাসেতে এগুলো দেওয়া ছিল, বা পরস্ময়ী পদ আত্মনেপদ, এটা লিঙ্গুইস্টিক্সের যে ক্লাসগুলো ছিল সেখানেও মেনশন ছিল। এটা ক্রিয়াপদেরই একটা এক্সট্রা ফরমেশন। এই জায়গায় এটাকে নিঃপজ্জন্তি লেখা যায়। তো ত্বা প্রত্যয়ন্ত শব্দ বলতে অ্যাকচুয়ালি এই যে পূর্বকালিক বা এই যে জিরানটাকেই পালি বলা হচ্ছে, কারণ জিরানটা স্পেসিফিক পালি হয় না। এবারে এই যে এখানে প্রশ্ন চেয়েছে কীভাবে ফরমেশন হয় জিরানগুলো, সেগুলো জানতে চেয়েছে। এখানে বলছে যে ঠা পান মি চ, এইখানে বলছে যে ঠা এবং পা এই ধাতুগুলি ঠা পা নং ষষ্ঠী বহুবচন হচ্ছে, ঠা এবং পায়ের ই চ। এখন এইখানে ঠা এবং পা এটা দের হবে, ষষ্ঠী বিভক্তি দেখাচ্ছে। ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলা ছিল যে ষষ্ঠী বিভক্তি যখন থাকে ব্যাকরণের সূত্রে, ষষ্ঠী বিভক্তির একটা অর্থ হয় তার অন্তে। নরানং বললে মানুষদের বোঝায়, নরস্ব বললে মানুষের বোঝায়, কিন্তু ব্যাকরণের সূত্রের প্রয়োগ হলে সেটার অর্থ হতে পারে মানুষের শেষে বা মানুষের অন্তে বা মানুষদের অন্তে। থা এবং পা নং এর অর্থ হয়ে যাচ্ছে থা এবং পা ধাতুগুলির না হয়ে ধা এবং পা ধাতুগুলির অন্তে ই চ ই হয়। তো এইখানে এর আগেরটাতে ওই এককর্তৃকানং যে কথাটা বলছে ওখানটা ওটা এককর্তৃক ধাতুর শেষে অন্তে, এই জন্য এইখানে কথাটা বলছে ধাতু নং অন্তে। এটা শুধু ষষ্ঠী না, ষষ্ঠীর পরে একটা অন্তে এই অর্থটা খাটছে। তো ঠা পা ধাতু নং স্বর ইকারও হতি, ঠায়ের পরে ত্বা যখন হয় তখন ঠাটা ই হয়ে গেল, ঠিৎপা। পা এর পরে ত্বা যখন হচ্ছে তখন পিৎপা। এই এখানে দীর্ঘ ইটা হচ্ছে না, এখানে দীর্ঘ ইটা বজায় থাকছে। যদি এটা হর্ষই হওয়া উচিত, কিন্তু এই বানানটা এইরকম হয়। অবিবেক রসং বিপ্পা রসং ধম্মপদস্বর, এরকম একটা লাইন আছে। তো এইখানে গিয়ে এইটা হর্ষ হচ্ছে। এবার এইখানে কিছু ব্যাপার আছে, গ্রামারের যখন সূত্রগুলো থাকে মোটামুটি কাছাকাছি যায়, কিছু কিছু জায়গায় একটু অনিয়ম থাকে। তো সেইগুলোর ক্ষেত্রে ব্যাকরণে কিছু নিয়ম আছে যেগুলো বলে দেয় যে অনেক জায়গায় ইরেগুলারিটি হতে পারে। যে ইরেগুলারিটি মানে একদম অ্যাকিউরেট বলা হচ্ছে না, কোথাও গিয়ে একটু হর্ষস্বরটা দীর্ঘ হচ্ছে বা এইরকম টুকটাক একটু পরিবর্তন হয়, স্টিল
এখানে যে দীর্ঘইকার হয় এটা কাছাকাছি আসছে, এটা হর্ষরূপটা দেখতে পাচ্ছি, কিন্তু ওই কাছাকাছি এটা আসছে। এক্স্যাক্ট যে পুরো এক্সাম্পল হচ্ছে তা অনেক ক্ষেত্রে হয় না। এরপরে সূত্র বলছে তবে তু না দিশু কা। তো এইখানে তবে তু না দিশু এটা সপ্তমী বিভক্তি হচ্ছে, কা হচ্ছে এটা আদেশ। এখানে তবে তু না দিশু যেটা আছে এটা নিমিত্ত হচ্ছে। এটা ব্যাকরণের যে ইন্ট্রোডাক্টরি ক্লাস আছে ওটা অবশ্যই দেখবে, বা ওটার টিচিং এডস দেওয়া আছে, বোধহয় 37A বলে নামকরণ আছে, সূত্রের অর্থ বোঝার কৌশল, এরকম একটা হেডিং আছে। তো এখানে কি হচ্ছে যে যে তবে তু না দিশু নরেশু বললে কি বোঝায়, মানুষদের মধ্যে। কিন্তু ব্যাকরণে যখন সপ্তমী বিভক্তি থাকে সূত্রের মধ্যে, তখন এটার অর্থ হয় যে এইটা পরে থাকলে, যে তবে তু না দিশু মানে তবে তু পরে থাকলে তখন কা হয়। এইখানে কিছু জিনিস ওই ক্লাসটায় বলা হয়নি, সেটা পরে আমার মনে হলো যে বেসিক্যালি ব্যাকরণের যে সূত্রগুলো হয় সেটা বলছে যে এ এর জায়গা মানে এর একটা বি হয়, সি থাকলে, মানে এইখানে এটা একটা মানে একটা কোনো কিছু কার্য হচ্ছে, মানে মানে বি হয়, কি হয়, কার্য হয়, লোপ হয়। কার লোপ হয়, অমুকের লোপ হয়। কখন হয়, এইটা থাকলে। তিনটে টার্ম থাকে, যে এ এর জায়গায় বি হয় যখন সি থাকে। তো একটাকে বলা হয় কার্যী, একটাকে বলা হয় কার্য, আর একটাকে বলা হয় নিমিত্ত। মানে জলের বাষ্পীভবন হয় জল ফোটালে, মানে তাপ দিলে। জলের একটা কার্য হচ্ছে, কি কার্য হচ্ছে, বাষ্পীভবন হচ্ছে। কখন হচ্ছে, যখন তাপ দেওয়া হচ্ছে। এইটা একটার কিছু চেঞ্জ হচ্ছে, চেঞ্জ ইটসেলফ একটা জিনিস, আর হচ্ছে কখন হচ্ছে। এইখানে বলছে তবে তুনো পরে থাকলে কা হয়, কার কা হয়, এই কথাটা এখানে মিসিং আছে। তো এইখানে ব্যাকরণের সূত্রের ক্ষেত্রে একটা বিষয় বলা হয়েছিল, যখন একটা কথাই পরপর রিপিট হয় সেই সময় সেটা ডবল ডবল করে বলে। তো এইখানে বেসিক্যালি করস্ব এই কথাটা লুপ্ত আছে। এর আগে একটি সূত্র ছিল, সেই জায়গায় করস্ব কাসত্তনিহি বলে একটা সূত্র ছিল, তো এইখান থেকে করস্ব কথাটা আসছে, এটা এখানে উজ্জ আছে এই কথাটা। করস্ব কা মানে কর ধাতুর জায়গাতে কা আদেশ হয় কখন, তবে তুনা দিশু, তবে তুনো পরে থাকলে। এখানে সপ্তমীটা ওই অর্থে হচ্ছে কর ধাতুস্ব তবে তুনা দিশু, মানে তবে তুনো ইত্যাদি পরে থাকলে কা আদেশও হতি, কা আদেশ হয়। কর যে ধাতু আছে তারপরে যখন পা বা তুনো হচ্ছে তখন হয়ে যাচ্ছে কা। এবার কাটা যখন হচ্ছে কায়ের পরে তয় বয়ে আঁকা আছে বলে এইটা, ওই যে এইটা যেমন এখানে হর্ষ হচ্ছিল ওই রকম অনুরূপ নিয়মে এরকম ব্যাকরণে বেশ কিছু আছে, যে যদনুপন্ন নিপাতনা সিদ্ধান্তি এইরকম সূত্র আছে, বলছে যেইটি সূত্রের দ্বারা কার্য হচ্ছে না সেইটা নিপাতনে সিদ্ধ হয় অটোমেটিক্যালি। নিপাতনের একটা ইংরাজি বলে রেডিমেড এক্সাম্পল, মানে সেখানে আর কিছু নিয়মের ধার ধারছে না। এইখানে কাটা তো হলো, কিন্তু কাটা এখানে হর্ষ হচ্ছে, এটা আমরা লিঙ্গুইস্টিক্সের নিয়মে জানি যে তয় বয়ে থাকলে তার আগে হর্ষ হয়। এইখানে এটা কাতপা হচ্ছে অ্যাকচুয়ালি, দিয়ে তার ওটা কতপা হয়ে যাচ্ছে সেকেন্ড স্টেপে, যুক্তাক্ষর আছে বলে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কা তুন, তুনো যে আছে তার আগে কাটা অবিক্রিয় থাকছে, মানে করতপা না হয়ে করটা হয়ে গেল কা, আর কাতপা থেকে আবার কতপা, আর করতুনো না হয়ে করটা হয়ে গেল কা, দিয়ে কাতুনো। এরপরে এটা সূত্র নয়, সূত্র যেটা আছে সেটা কোটেশনের এ আছে, এটা আলাদা কালিতে বা ভালো করে নির্ভুলভাবে লিখতে পারলে ভালো। এর বলছে কচি ইকারস্য একার হতি, জি যুক্ত ত্বা হচ্ছে জেত্বা, নি যুক্ত ত্বা হচ্ছে নেত্বা। এখানে আর একটা অ্যাড করা যায়,
যে বা একটা নতুন পয়েন্টও করে দেওয়া যেতে পারে যে কচি উকারস্য ওকারো হতি। এর উদাহরণ হচ্ছে এই যে সুযুক্ত ত্বা, বা এটা তুন দিলে ভালো, সুযুক্ত তুন হচ্ছে সৌতুন, এখানে ওয়ের জায়গায় ও হচ্ছে। এরপরে আবার সূত্র দেওয়া হয়েছে, বলছে যথাগমিকার। তো এইখানে সূত্রটা ভাঙলে হচ্ছে যথা মানে আগম ইকার। আচ্ছা, যথা আগম যে শব্দটা আছে, আগম শব্দটা এমনি শাস্ত্রবাচক এখানে বোঝাচ্ছে যে ত্রিপিটক বা বুদ্ধ বচন যে আছে সেইটি আগম। এবং অদ্ভুতভাবে এই যে নিকায়গুলি আছে, দীর্ঘ নিকায়, মধ্যম নিকায় ইত্যাদি, এইগুলোর ক্ষেত্রে বুদ্ধ ঘোষ পর্যন্ত নিজে দীর্ঘাগম, দীর্ঘাগম, মধ্যমাগম, সংযুক্তাগম এরকম শব্দ প্রয়োগ করেছেন। সংস্কৃত বৌদ্ধ সাহিত্যে এরকম আগম বলে নিকায়গুলোর নাম আছে। যাই হোক, মোট কথা ত্রিপিটক বা বুদ্ধ বচন সেটিকে আগম বলা হচ্ছে। যথাগম মানে হচ্ছে যেমন আমরা যথা বল, যথাশক্তি এই কথাগুলো বলি, যথাসাধ্য মানে সাধ্যকে অতিক্রম না করে, সাধ্যের মধ্যে উইদিন যে পসিবিলিটি যে আছে। যথাবল মানে যতটা বল আছে, যথাশক্তি মানে যতটা শক্তি আছে তার মধ্যে। সিমিলারলি হচ্ছে যথাগম, আগম যতটা আছে ততটা। ত্রিপিটকের মধ্যে যতটা হয় সেই অনুসারে ইকার হয়। এগুলো সব অ্যাকচুয়ালি যে এর সাথে অনেক রকম ওয়ার্ড মিসিং থাকে সূত্রের মধ্যে। তো এই সব জায়গাতে সব ধাতুর পরে এই কথাটা সব জায়গাতে আছে। ধাতুর পরে ইকার হয় আগম অনুসারে। আগমে যেরকম হয় ত্রিপিটকে যেমন দেখা যায় সেই রকম। তো সেই ক্ষেত্রে ইকারের আগম তাহলে হতে পারে ত্রিপিটকে যেমন দেখা যায়, যেমন করযুক্ত বা কৎপাও হয়, করিত্বাও হয়, দুটো। এই কৎপাটা সিদ্ধ হচ্ছে তবে তো না দিশু কা দিয়ে, আর করিত্বা হচ্ছে যথাগমিকার ওই সূত্রের দ্বারা, মানে এখানে ইকারের আগম হতে পারে এই অর্থে। বদযুক্তটা হচ্ছে বদিত্বা অথবা বৎপাও একটা হয়। এগুলোকে সিদ্ধ করতে গেলে আরও বেশি জটিলতা তৈরি হয়। এরপরে শব্দেহি তুনাদীনং ইয়ো। তো শব্দেহি এটা পঞ্চমী বিভক্তি। শব্দেহি মানে শব্দেহি ধাতু, সকল ধাতুর পরে। পঞ্চমী বিভক্তি থাকলে এখানে পরে বোঝায়, থেকে না, সকলের থেকে না, সকলের পরে। তুনাদীনম, তুন প্রভৃতি যে প্রত্যয়গুলি আছে সেইগুলি ইয়ো আদেশ হয়। তো এইখানে এইটা হচ্ছে তুন প্রভৃতি হলে এখানে কার্যি, তার কি হয় ইয়ো আদেশ হয়। কখন হয়? শব্দেহি, সকলের পরে। এটাকে পূর্ব নিমিত্ত বলে। মানে এইটা পরে থাকলে এটাও নিমিত্ত হতে পারে, আবার এটা ওইটার পরে এটাও আবার নিমিত্ত হতে পারে, যে ওটার পরেই এটা হয়, সব জায়গায় হয় না। এটা একটা কন্ডিশন বেঁধে দিচ্ছে। তো শব্দেহি ধাতুই, সকল ধাতুর পরে। তুনাদীনম, তুন প্রভৃতি যে তুন তান তা আছে সেখানে হয়। আগমিত বা আগম্য, বেসিক্যালি আগম এটা ধাতু, এখানে বাস ছিল, তো এখানে ইকার এলো আগামিত বা। আর আগম ছিল, এখানে হলো। এবার এই যে জটা এখানে জুড়ে গিয়ে ময়ে জ হলো, ময়ে জ থেকে ময়ে হচ্ছে, বন্দিত্ব বন্দীয় অনুরূপ জিনিস হচ্ছে। এরপরে 6 নম্বর বলছে যে চনন্তেহি রচ্চ। এই কথাটি এখানে এক্সচেঞ্জ হচ্ছে, বলছে যে শব্দেহি সকলের পরে, সকল ধাতুর পর, তুনাদীনং তুন প্রভৃতি প্রত্যয়ের আদেশ হয়। এইখান থেকেই শব্দেহি কথাটা এখানে আসছে। বলছে শব্দেহি, এই ভুল বললাম, এই তুনাদীনং কথাটা আসছে। বলছে যে
নন্তেহি, মানে চকারান্ত শব্দ আর নকারান্ত শব্দ। অন্তেহি চকারান্ত নকারান্ত শব্দের পরে, এটা পঞ্চমী আছে এগেন। তুনাদিনম তুন প্রভৃতি শব্দের স্থলে রচ্চ হয়। এখানে বলছে জ হয়, এখানে বলছে রচ্চ হয়। চকারান্ত নকারান্ত তো রচ্চ হতি, বীজ ধাতু, তারপরে রচ্চ হলে বিবিচ্ছ। আগম্য মানে যেমন এসে, বন্দীয় মানে বন্দনা করে, বিবিচ্ছ মানে বিবেক হচ্ছে এটা মূল অর্থ বোঝায়। বিবেক মানে হচ্ছে ত্যাগ করা। ত্যাগ অর্থে এটার প্রয়োগ হয় যে ভালো এবং মন্দর বিচার করতে পারে, মানে এইটা ভালো আর এইটা মন্দ, এই যে রিজেকশন করা, সেপারেশন করা, সেইটার এটা কি বিবেক বলা হয়। বিবিচ্ছ মানে হচ্ছে ত্যাগ করে, পালিতে অর্থ হয় ত্যাগ করে। তারপরে হন যুক্ত চ হচ্ছে আহচ্ছ। হন মানে আহন ধাতুটার অর্থ হয় আঘাত করা। আহচ্ছ মানে আঘাত করে, এগুলো সব জিরান ফরমেশন হচ্ছে। বিবিচ্ছ মানে ত্যাগ করে, আহচ্ছ মানে আঘাত করে। জিহ্বায় তালু হচ্ছে এরকম আছে, জিহ্বার দ্বারা তালুকে আঘাত করে বা স্পর্শ করে, এরকম ধ্যানে টেনে থাকতো। খেচড়ি মুদ্রান এরকম যোগশাস্ত্রে বলা হয়, পালি সাহিত্য এরকম শুনতে পাওয়া যায়। তারপরে বলছে দিশা স্বান স্বান্ত লোপোচ, এইখানে এই কথাটা এক্সটেনশন হচ্ছে। এবার এই দিশা যে কথাটা হচ্ছে পঞ্চমী বিভক্তি, হচ্ছে দিশা, নরা নরস্মা নরমা, দিশা দিশস্মা দিশম, দিশ ধাতুর পরে স্মান, তুনাদিনং স্মান, এখানেও তুনাদিনং কথাটা অ্যাড হচ্ছে। এটা অনুবৃত্তি বলা হয়। এগুলো সব ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলা ছিল, প্রিভিয়াস ওয়ার্ডগুলো এখানে রিপিটেশন হচ্ছে। তো দিশা দিশ ধাতুর পরে তুনাদিনং স্মান, তুন প্রভৃতি যে প্রত্যয়গুলো আছে সেগুলো স্মান আদেশ হয়। তারপরে হচ্ছে স্বান্ত লোপোচর, স্বান যে আছে সেইটার অন্তলোপ হয়। এটা স্বানন্ত লোপ বোধ হয়, সূত্রটা কি একটা ভুল আছে, এটা দেখতে হবে। তো বলছে দিশ ধাতু তো স্বান স্বাহতি, কার হয় না, এখানে এই তুনাদিনং কথাটা অ্যাড করলে ভালো হতো। স্মান হয় আর স্বান্ত লোপ, এই স্বানন্ত বোধ হয় হওয়া উচিত, যে তার জায়গায় স্বা হয়, তাহলে দিশযুক্ত ত্বা বা ত্বান, সেটার জায়গায় স্বা বা স্বান হচ্ছে দিস্বা দিস্বান দেখে। এরপরে ওই আগম্যটা যেরকম দেখা হলো সেটার জন্য একটা সূত্র আছে, ম হ দ ভেহি, এটা পঞ্চমী বিভক্তি। ম হ দ ভ এইগুলোর থেকে অম্ম ইহ অজ্জ অব্য অধ্যা, এইখানটা উচ্চারণটা খুব কঠিন, মানে এটা পুরো নিয়ম অনুযায়ী উচ্চারণ করতে গেলে হবে যে মদহ ভেহিম ময়ি হজ জব ভদ ধাচ, এটাকে আগে একটা কল্পনা করে উচ্চারণ করলে অম্ম ঐহ অজ্জ অভ্য অধ্যা চ, এইরকমভাবে ধরতে হবে। এখানে বলছে ম হ দ ভ, মানে যদি ধাতুর শেষে ম থাকে, হ থাকে, দ থাকে, ভ থাকে, ইচ্ছে দেহি, এটা হচ্ছে ইতি এতেহি, এরকম সন্ধি হয়েছে। এইগুলোর পরে বংশবিভাগের পরে বোঝায় ময়ম জয়ে হ জয়ে জ বয়ে ভ দয়ে ধ ইচ্ছেতে হন্তি, এটা হচ্ছে ইতি এতে হন্তি। এইগুলো একটু ব্যাকরণে যখন সূত্রবৃত্তি থাকে সেইখানে এরকম ভাষা প্রয়োগ হয়, তো এই জিনিসগুলো হয়। তো বলছে গমযুক্ত জ, তাহলে ময়ের জায়গায় পুরোটা মিলে হয়ে গেল ময়ে ময়, আগম্য। সহযুক্ত হ আর জ মিলে হয়ে গেল পসই জ, দ যুক্ত জ হয়ে গেল বিসর্জ, রবযুক্ত হয়ে গেল আরব্য, লবযুক্ত ত্বা হয়ে যাচ্ছে লব্ধা। কিন্তু বেসিক্যালি ময়ে জফলা হচ্ছে ময়ে ময়ে, দয়ে জফলা জয়ে জয়ে, এখানে হয়ে জফলা ইয়ে হয়ে,
বিপর্যয় হচ্ছে, আর ভয়ে জফলা হয়ে যাচ্ছে বয়ে ভয়ে। এগুলো অর্থ যদি দেখা হয় দৃষ্টানে দেখে, আগম্য এসে, নিসর্জন নিষিদতি যে ধাতু হয় সেটার মেন, নিসর্জ মানে বসে, লবের সাথে তো হবে লব্ধা মানে লাভ করে, আরব মানে হচ্ছে শুরু করা, আরম্ভ যে বলা হয় সেইটা, আরব্ভ মানে শুরু করে। এটার অনেক সময় মিনিং হয় নিয়ে, শুরু করে বা নিয়ে। অসহ্য মানে হচ্ছে সহ্য করে, সহজে ধাতু আছে। এখানে এটা কমপ্লিট হলো।